একসময় একটা ছেলে ছিল যে প্রতি বছর নতুন নতুন সংকল্প নিত। মাঝে মাঝে সে বলতো সে খুব ভোরে ঘুম থেকে উঠবে, মাঝে মাঝে বলতো সে মোবাইল ফোন রেখে পড়াশোনা করবে, মাঝে মাঝে সে ভাবত সে প্রতিদিন জিমে যাবে। প্রথম দিনটা উৎসাহে ভরে যেত, দ্বিতীয় দিনটা কোনোভাবে শেষ হয়ে যেত, কিন্তু তৃতীয় দিনটাতে সব শেষ হয়ে যেত। তারপর আবার সেই একই পুরনো অভ্যাস, সেই একই অলসতা, আর সেই একই আত্মবিদ্বেষ। তুমি কি কখনো এমন অনুভব করেছ? তুমি কিছু শুরু করেছ, কিন্তু শেষ করার আগেই হাল ছেড়ে দিয়েছ। মনে হচ্ছে যেন কিছু একটার অভাব আছে, যেন আমাদের ইচ্ছাশক্তির অভাব আছে। কিন্তু সত্য হল, ইচ্ছাশক্তি ঈশ্বর প্রদত্ত শক্তি নয়। আর এটা কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছেও নেই। এটা এমন একটি মিথ্যা যা আমরা বছরের পর বছর ধরে নিজেদের বলে আসছি। আর এই মিথ্যাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার কারণ। বাস্তবে প্রেরণা কেবল একটি স্ফুলিঙ্গ, কিন্তু শৃঙ্খলা হল সেই আগুন যা জ্বলতে থাকে। প্রেরণা আপনাকে শুরু করতে পারে, কিন্তু কেবল শৃঙ্খলাই আপনার লক্ষ্য অর্জন করতে পারে। প্রেরণা মাঝে মাঝে আসে, কিন্তু একবার তুমি তা তৈরি করে ফেললে, তা প্রতিদিন তোমার সাথেই থাকে। তুমি ক্লান্ত থাকো, খারাপ মেজাজে থাকো, অথবা ভালো না লাগুক, যদি তুমি শৃঙ্খলাবদ্ধ থাকো, তবুও তুমি উঠে দাঁড়াবে, কাজ করবে এবং জিতবে। তোমার জীবন সেই দিনই বদলে যেতে শুরু করবে যখন তুমি বুঝতে পারবে যে শৃঙ্খলা বোঝা নয়, এটি তোমার স্বাধীনতার চাবিকাঠি। কল্পনা করো যদি তোমার সবকিছুর জন্য প্রেরণামূলক ভিডিও বা প্রশংসার প্রয়োজন না থাকত, বরং নিজের জন্য লড়াই করে প্রতিদিন জিততে পারত, তাহলে তুমি কি অর্জন করতে পারতে না? এই বইটি সেই যাত্রার শুরু। এমন একটি যাত্রা যা তোমার অন্তরের শক্তিকে জাগিয়ে তুলবে। এখানে আমরা শিখব কিভাবে আমাদের মস্তিষ্কের গঠন আমাদের নিজেদের সাথে লড়াই করতে সাহায্য করতে পারে, কিভাবে ইচ্ছাশক্তিকে পেশির মতো শক্তিশালী করা যায়, কিভাবে অভ্যাস তৈরি হয়, এবং কিভাবে আমরা সেগুলোকে বিজয়ের অস্ত্রে পরিণত করতে পারি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন তুমি পড়ে যাও তখন কিভাবে আবার উঠে দাঁড়াতে হয়। এটি কোন জাদুর বই নয়, এটি সুপারহিরো হওয়ার সহজ এবং সত্য পথ। এবং ভালো কথা হল, এই পথ অনুসরণ করার জন্য তোমার কোনো অতিপ্রাকৃত শক্তির প্রয়োজন নেই। তোমার শুধু একটি সিদ্ধান্তের প্রয়োজন। আমি এখনই থামব না। তাহলে চলুন এই যাত্রা শুরু করি। এমন এক পৃথিবীতে পা রাখি যেখানে শৃঙ্খলা কেবল অভ্যাস নয়, বরং একটি পরিচয় হয়ে ওঠে। আর একবার শৃঙ্খলা প্রতিষ্ঠা করলে, কোনো লক্ষ্যই তোমাকে এড়িয়ে যাবে না। প্রথম অধ্যায়, আত্মশৃঙ্খলার ভিত্তি। তখন রাত 2টা বাজে। একটি ছেলে তার ঘরে বসে তার মোবাইল স্ক্রিনে ইনস্টাগ্রাম স্ক্রোল করছিল। তার বইগুলো কাছেই খোলা ছিল। আগামীকাল তার পরীক্ষা ছিল। তার হৃদয়ে একটি কণ্ঠস্বর তাকে পড়াশোনা করতে অনুরোধ করছিল, নইলে সে অনুতপ্ত হবে। কিন্তু তার আঙুল তার স্ক্রিন থেকে সরতে রাজি হয়নি। অবশেষে সে বলল, আমি আগামীকাল অবশ্যই পরিবর্তন করব, কিন্তু আগামীকাল কখনো আসেনি। এখন ভাবুন, এটা কেবল তার সাথেই ঘটে না, আমাদের সাথেও ঘটে। কিন্তু কেন? কারণ আমাদের সঠিকভাবে শৃঙ্খলার অর্থ শেখানো হয়নি। আমরা মনে করি শৃঙ্খলা মানে নিজেদেরকে জোর করা, যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, প্রিয় খাবার ত্যাগ করা, অথবা সঠিক কাজ করার জন্য আনন্দ ত্যাগ করা। কিন্তু বাস্তবতা অন্য কিছু। আত্মশৃঙ্খলা মানে নিজেদেরকে সংযত করা নয়, বরং নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করা। এটি কোনো ধরনের সাজসজ্জা নয়, এটি স্বাধীনতার পথ। যখন আপনি আত্মশৃঙ্খলাবদ্ধ হন, তখন আপনি যাই মনে করেন না কেন, আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন। আপনার ইচ্ছা হোক বা না হোক, পরিবেশ ভালো হোক বা খারাপ, আপনি একজন সৈনিকের মতো। আপনি নিজের নিয়ম তৈরি করেন এবং সেগুলি অনুসরণ করাকে আপনার দায়িত্ব বলে মনে করেন। এখন বিবেচনা করুন যে শৃঙ্খলা একটি পেশি। হ্যাঁ, ঠিক আপনার বাহু এবং পায়ের পেশিগুলির মতো। আপনি যদি এটি প্রতিদিন একটু একটু করে ব্যবহার করেন, তবে এটি শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু আপনি যদি বিশ্রাম না নিয়ে ক্রমাগত এটি ব্যবহার করতে থাকেন, তবে এটি ক্লান্ত হয়ে পড়বে। এজন্যই ছোট ছোট ব্যায়াম দিয়ে শুরু করা গুরুত্বপূর্ণ। সকালে 10 মিনিট আগে ঘুম থেকে ওঠা, একবারে 30 মিনিট মনোযোগ দেওয়া, একদিনের জন্য একটি খারাপ অভ্যাস ত্যাগ করা। এই ছোট ছোট পদক্ষেপগুলি একসাথে আপনাকে শক্তিশালী করে তোলে।
এখন আসল গেম চেঞ্জার আসে, পরিচয় প্রথম পদ্ধতি। প্রথমে আপনি কে তা নির্ধারণ করুন। যদি তুমি নিজেকে আমি এটা করতে পারি না, আমি খুব বেশি আবেগপ্রবণ বলো, তাহলে তুমি যতই প্রেরণামূলক ভিডিও দেখো না কেন, তাতে কোনো পার্থক্য হবে না। কিন্তু যদি তুমি তোমার পরিচয় পরিবর্তন করো, আমি একজন সুশৃঙ্খল ব্যক্তি, আমি যা ভাবি তাই করি, আমি আমার কঠোর পরিশ্রমের কর্তা, তোমার মন সেই পরিচয় অনুসারে কাজ শুরু করে। সেই জন্য আজকের কর্ম পদক্ষেপ হল, তোমার সুশৃঙ্খল পরিচয় নিজের কাছে লিখো। একটা কলম ধরো এবং লিখো, আমি এমন একজন ব্যক্তি যে প্রতিদিন নিজেকে উন্নত করে। আমি আমার নিজের নিয়ম তৈরি করি এবং সেগুলো অনুসরণ করি। আমি এমন একজন ব্যক্তি যে কঠিন সময়েও অধ্যবসায়ী। প্রতিদিন সকালে এই লাইনটি পড়ো এবং অনুভব করো। দিন দিন এই পরিচয় তোমার মধ্যে গেঁথে যাবে। তাই মনে রেখো, শৃঙ্খলা কোনো সহজাত শক্তি নয়, এটি একটি অভ্যাস, এটি একটি পেশি এবং সর্বোপরি একটি পরিচয়। এবং যারা তাদের পরিচয়কে শৃঙ্খলাবদ্ধ করে তারা বিশ্বের যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারে। দ্বিতীয় অধ্যায়, ইচ্ছাশক্তির স্নায়ুবিজ্ঞান। কল্পনা করো এখন ভোর 5টা বাজছে, বিপদাশঙ্কা বেজে উঠছে। বিছানায় একটা ছেলে চোখ খোলে, তার মন বলে, ওঠো, জিমে যাও, তোমাকে ফিট থাকতে হবে, তোমাকে কিছু অর্জন করতে হবে। কিন্তু তারপর আরেকটি মন বলে, আরও কিছু ঘুমাও, আগামীকাল অবশ্যই। এবং সে আবার কম্বলে নিজেকে জড়িয়ে নেয়। এখন ভাবো কেন এমনটা হলো। ছেলেটি কি জানত না যে জিমে যাওয়া জরুরি ছিল? তার উদ্দেশ্য কি দুর্বল ছিল? না, আসল খেলা তার মাথার ভেতরেই চলছিল। আমাদের মস্তিষ্ক দুটি অংশে কাজ করে। একটি হল আবেগপ্রবণ মস্তিষ্ক, যা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়, এবং অন্যটি হল যুক্তিবাদী মস্তিষ্ক, যা সাবধানে বিবেচনা করার পরে সিদ্ধান্ত নেয়। আবেগপ্রবণ মস্তিষ্ক বলে যা এখন ভালো লাগে তাই করো। যুক্তিবাদী মস্তিষ্ক বলে যা আগে প্রয়োজন তা করো। এবং এই যুদ্ধে বিজয়ী আমাদের দিক নির্ধারণ করে। এই যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ডোপামিন, আনন্দ এবং পুরস্কারের অনুভূতি। যখন আমরা ইনস্টাগ্রামে একটি রিল দেখি, তারপর আরেকটি, তারপর তৃতীয়টি, আমাদের নিজেদের মধ্যে ডোপামিনের ঢেউ আসছে। মজা, শিথিলতা, তৃপ্তি। এই কারণেই আমরা আসক্ত হয়ে পড়ি। অন্যদিকে সেরোটোনিন, যা স্থায়ী শান্তি, ভারসাম্য এবং তৃপ্তি প্রদান করে। এবং সর্বোপরি এর উপরে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স অবস্থিত। সিদ্ধান্ত গ্রহণকারী অংশটি বলে, অপেক্ষা করুন, এই কাজটি গুরুত্বপূর্ণ, এগিয়ে যান। কিন্তু সমস্যা দেখা দেয় যখন আমাদের ইচ্ছাশক্তি নিঃশেষ হয়ে যায়। হ্যাঁ, ইচ্ছাশক্তি একটি ব্যাটারির মতো। দিনের শুরুতে ঘুম থেকে উঠলে এটি চার্জ হয়ে যায়। কিন্তু প্রতিটি ছোট সিদ্ধান্ত, কি পড়বেন, কি খাবেন, কার সাথে কথা বলবেন, কোন নোটিফিকেশনটি পরীক্ষা করবেন, আপনার ব্যাটারি ধীরে ধীরে শেষ হয়ে যায়। এখন যদি আপনি দিনের এমন সময়ে সবচেয়ে কঠিন কাজটি করার চেষ্টা করেন যখন আপনার ইচ্ছাশক্তি দুর্বল হয়ে পড়ে, তাহলে ব্যর্থতা অনিবার্য। এই কারণেই বেশিরভাগ মানুষ রাতে পড়াশোনা করতে বসে 10 মিনিটের মধ্যে তাদের মোবাইল ফোন ব্যবহার করে। তাহলে সমাধান কি? স্মার্ট পরিকল্পনা। আপনার পদক্ষেপ হল, দিনের শুরুতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলি নির্ধারণ করুন, যখন আপনার ইচ্ছাশক্তি সবচেয়ে সতেজ থাকে। উদাহরণস্বরূপ, যদি তোমাকে পড়াশোনা করতেই হয়, তাহলে সকাল 6 থেকে 8টা এর মধ্যে একটা সময় নির্ধারণ করো। যদি যেতেই হয়, তাহলে সকালে উঠে প্রথমেই কাজটা করো। যদি তুমি নতুন অভ্যাস শুরু করতে চাও, তাহলে রাতের অন্ধকারে নয়, দিনের প্রথম দিকেই তা করো। তোমার ইচ্ছাশক্তিকে তোমার মোবাইলে স্ক্রোল করে বা অপ্রয়োজনীয় জিনিসপত্রের পেছনে নষ্ট করো না। তোমার মিশনের জন্য এটা সংরক্ষণ করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজেকে দোষারোপ করো না। যদি কখনো ব্যর্থ হও, তাহলে এটা দুর্বলতা নয়, এটা শুধু বিজ্ঞান। এখন যেহেতু তুমি এই বিজ্ঞান জানো, তাই এটাকে তোমার সুবিধার জন্য ব্যবহার করো। তোমার মস্তিষ্ক একটা যন্ত্র, এবং তুমি এর মাস্টার হতে চলেছ। এখন থেকে তোমার ইচ্ছাশক্তি তোমার নির্দেশে কাজ করবে, তোমার অভ্যাসগুলো তা ভেঙে ফেলবে না। তৃতীয় অধ্যায়, মূলে বিলম্ব ধ্বংস করা।
তুমি কি কখনো বারবার কোনো গুরুত্বপূর্ণ কাজ স্থগিত করে নিজেকে বলেছ, আমি খুব অলস? তুমি কি একটা প্রকল্প স্থগিত রেখেছ শেষ তারিখ না আসা পর্যন্ত, এবং তারপর নিজেকে অভিশাপ দিয়েছ, আমার কি কিছু ভুল আছে? যদি তাই হয়, তাহলে আজই একটা কথা বলে ফেলো, তুমি অলস নও। তুমি শুধু তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছ। হ্যাঁ, গডিমসি করা কোনো অভ্যাস নয়, বরং একটি আবেগগত প্রতিক্রিয়া। আমরা কাজগুলো স্থগিত রাখি কারণ আমরা সেগুলোকে বিরক্তিকর, কঠিন বা বিশ্রী মনে করি। আমাদের মন সেই যন্ত্রণা এড়াতে চায়। সেই কারণেই এটি বলে যে আমরা পরে করব, এবং আমরা অভিভূত হয়ে যাই। বাস্তবে আমাদের মন আরাম পছন্দ করে। এটি তাৎক্ষণিক আনন্দ, তাৎক্ষণিক তৃপ্তি চায়। এবং যখন কিছু সেই আনন্দ কেড়ে নেয়, যেমন পড়াশোনা, প্রতিবেদন লেখা বা পরিষ্কার করা, তখন এটি আমি অলস এর মতো। তাই আমাদের মস্তিষ্ক সেই যন্ত্রণা এড়াতে গড়িমসি করে। কিন্তু সুখবর হল, এই রোগের একটি প্রতিকার আছে। প্রথম অস্ত্র হল 10 মিনিটের নিয়ম। এই নিয়মে বলা হয়েছে, যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে বলুন যে আপনি এটি কেবল 10 মিনিটের জন্য করবেন। তারপর, যদি আপনি চান, আপনি ছেড়ে দিতে পারেন। আশ্চর্যজনক বিষয় হল যে একবার আপনি শুরু করলে মস্তিষ্কের জড়তা ভেঙে যায়, এবং 10 মিনিট পরে আপনি প্রায়শই 20 থেকে 30 মিনিটের জন্য কাজ করতে থাকেন। সবচেয়ে কঠিন অংশ হল শুরু করা। অতএব দ্বিতীয় অস্ত্র হল ঘর্ষণ কমানো। কল্পনা করুন যদি আপনার পড়াশোনার বইগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকে, আলো কম থাকে, এবং আপনার মোবাইল ফোন কাছাকাছি পড়ে থাকে, তাহলে আপনি কি মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন? না, কারণ শুরু করার ক্ষেত্রে অনেক বাধা রয়েছে। তাই শুরু করা সহজ করুন। টেবিলের উপর বইটি খোলা রাখুন। আপনার মোবাইল দূরে রাখুন। আপনার যা করতে হবে তা আগে থেকেই প্রস্তুত রাখুন। ঘর্ষণ কমানো শুরু করা সহজ করে তোলে এবং অগ্রগতি শুরু হয়। এখন সবচেয়ে শক্তিশালী কৌশলটি আসে, সময় ব্লকিং এবং ক্ষুদ্র অভ্যাস। সময় ব্লকিং মানে আপনার দিনকে ভাগে ভাগ করা। উদাহরণস্বরূপ, সকাল 7 থেকে 8টা পর্যন্ত শুধুমাত্র পড়ার সময়। সেই সময়ের মধ্যে আর কিছুই নয়। ক্ষুদ্র অভ্যাস মানে কাজটিকে এত ছোট করে দেওয়া যে প্রত্যাখ্যান করার কোনো অজুহাত নেই। উদাহরণস্বরূপ, আমি 1 পৃষ্ঠা পড়ব, 2 মিনিট ব্যায়াম করব ইত্যাদি। আমি 5টি লাইন লিখব। এই ছোট ছোট জয়গুলি প্রতিদিন আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। ধীরে ধীরে আপনার মন বুঝতে পারে যে কাজটি কঠিন নয়। আপনাকে কেবল শুরু করতে হবে। তাই পরের বার যখন তোমার মন বলবে, আমি এটা আগামীকাল করব, তখন উত্তর দাও, আমি এটা মাত্র 10 মিনিটের জন্য করব, তারপর দেখা যাবে কি হয়। এটাই হবে তোমার জয়ের শুরু। কারণ যে ব্যক্তি কাজ শেষ না করে সে জীবনকে জয় করতে শুরু করে। চতুর্থ অধ্যায়, মানসিক দৃঢ়তা গড়ে তোলা। একজন আমেরিকান নেভি সিল প্রশিক্ষণ নিচ্ছিল। তখন শীতের রাত ছিল। জল ছিল বরফ ঠান্ডা। প্রশিক্ষক তাদের 30 মিনিট ঠান্ডা জলে বসে থাকতে বললেন, তাদের সংযম বজায় রেখে। কোনো অভিযোগ নেই, কোনো নড়াচড়া নেই। কিছু সৈন্য কাঁপতে কাঁপতে বেরিয়ে এসেছিল, কিন্তু অন্যরা কাঁপতে কাঁপতে চুপচাপ দাঁড়িয়েছিল। তাদের জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কিভাবে সহ্য করেছিলেন? একজন সৈনিক উত্তর দিয়েছিল, আমরা প্রতিদিন অস্বস্তিতে জীবনযাপন করার অভ্যাস করি। আমি অসুবিধার ভয় পাচ্ছি না। এখন আমি তাদের সাথে বন্ধুত্ব করেছি। এটি মানসিক দৃঢ়তা, মানসিক শক্তি। এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দৃঢ়তা, কঠিন পরিস্থিতিতেও অধ্যবসায়। 100 বার পড়ে যাওয়া এবং হাল ছেড়ে দেওয়ার আগে 100 বার উঠে দাঁড়ানো। তুমি হয়তো ভাবতে পারো, আমরা নেভি সিল নেই, তাই না? কিন্তু মনোযোগ দিন। মানসিক দৃঢ়তা কেবল সৈন্যদের জন্য নয়, এটি তাদের স্বপ্নের জন্য লড়াই করা প্রতিটি ব্যক্তির জন্য প্রয়োজন। এখন প্রশ্ন জাগে, এই শক্তি কোথা থেকে আসে? অস্বস্তির আলো। এর থেকে পালিয়ে যেও না, এর মুখোমুখি হও। সমস্যা হলো আজকের পৃথিবী খুব আরামদায়ক হয়ে উঠেছে। এসি রুম, খাবার ডেলিভারি, ইনস্টাগ্রাম রিল, সবকিছুই আরামদায়ক এবং সহজ। কিন্তু যে ব্যক্তি প্রতিদিন আরামে জীবনযাপন করে, সে যখন সমস্যা দেখা দেয় তখন ভেঙে পড়ে।
মানসিক দৃঢ়তার প্রথম নিয়ম হল ইচ্ছাকৃতভাবে প্রতিদিন একটু অস্বস্তির মুখোমুখি হওয়া। ঠান্ডা জলে গোসল করুন। 1 ঘন্টা ফোন বন্ধ রাখুন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। ক্লান্ত থাকলেও অতিরিক্ত 10 মিনিট কাজ করুন। এই ছোট ছোট অস্বস্তিগুলি আপনার মানসিক শক্তিকে অনুশীলন করে। ঠিক যেমন জিমে পেশি তৈরি হয়, এই অস্বস্তি আপনার মানসিক পেশি তৈরি করে। ব্যর্থ হন, পুনরায় সেট করুন, পুনরাবৃত্তি করুন। হেরে যান, তারপর আবার উঠে দাঁড়ান। বিশ্বের সেরা পারফর্মাররা, ক্রীড়াবিদ হোক বা ব্যবসায়ী নেতা, তাদের সাফল্যের পিছনে একটি জিনিস মিল রয়েছে: তারা বারবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা প্রতিবারই ফিরে এসেছে। মানসিক দৃঢ়তার আসল পরীক্ষা আসে যখন আপনি ব্যর্থ হন। যে ব্যক্তি মনে করে আমি এটা আর করব না, পরাজয়ের পরে, সে কখনো বড় হতে পারে না। কিন্তু যে বলে আবার শুরু করি, সে চ্যাম্পিয়ন হয়ে ওঠে। তোমার মন্ত্র হওয়া উচিত: ব্যর্থতা গ্রহণযোগ্য, কিন্তু হাল ছেড়ে দেওয়া নয়। 3টি দ্রুত অ্যাকশন অস্বস্তিকর পুনরাবৃত্তি। একটি দৈনিক চ্যালেঞ্জ। এখন আজই শুরু করার জন্য আপনার যা প্রয়োজন তা নিয়ে কথা বলা যাক। মানসিক দৃঢ়তা কেবল চিন্তাভাবনা দ্বারা তৈরি হয় না, এটি তৈরি হয় কাজের মাধ্যমে। প্রতিদিন নিজের জন্য একটি অস্বস্তিকর পুনরাবৃত্তি বেছে নিন। অর্থাৎ এমন কিছু যা একটু কঠিন, একটু অস্বস্তিকর, কিন্তু আপনি করতে পারেন। কিছু ধারণা: কোনো ডিভাইস ছাড়াই 5 মিনিট ধ্যান। সকাল 6টায় ঘুম থেকে ওঠা, ঘুম না ধরা। 10 মিনিটের জন্য কঠিন কিছু করা, অভিযোগ না করে। কারো কাছে ক্ষমা চাও অথবা আপনি এ সত্যটি এড়িয়ে চলেছিলেন তা বলুন। চ্যালেঞ্জ: 30 দিনের জন্য প্রতিদিন একটি অস্বস্তি কাটিয়ে উঠুন। কোনো অজুহাত নেই, কোনো বিরতি নেই। প্রতিদিন একবার নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলুন। এই একটি চ্যালেঞ্জ আপনার ভেতরের সেই শক্তি বের করে আনবে যা এখন পর্যন্ত লুকিয়ে ছিল। মনে রাখবেন, মানসিক দৃঢ়তা জাদু নয়। এটি জন্মগত প্রতিভা নয়। এটি প্রতিদিন একটু অসুবিধার মুখোমুখি হওয়ার অভ্যাস। প্রতিদিন নিজেকে একটু উন্নত করার অভ্যাস। যে ব্যক্তি নিজের বিরুদ্ধে লড়াই করতে শেখে তার জয় পৃথিবী থামাতে পারে না। 5ম অধ্যায়: লক্ষ্য নয়, সিস্টেম। রাহুল নববর্ষের পার্টিতে জোরে জোরে ঘোষণা করলেন, এই বছর আমি ফিট হব। আমি প্রতিদিন জিমে যাব। আমি জাঙ্ক ফুড বাদ দেব এবং 6 প্যাক খাব। সবাই করতালি দিল। 1 সপ্তাহ কেটে গেল, রাহুল প্রতিদিন জিমে গেল। 2য় সপ্তাহে সে খুব কমই গেল। 3য় সপ্তাহে কেবল অজুহাত দেখাল। 4র্থ সপ্তাহে সে তার জিম ব্যাগও দেখতে পেল না। এবার ভাবুন, রাহুলের লক্ষ্য কি ভুল ছিল? না, তার উদ্দেশ্য সত্য ছিল। এরপর কি হল? লক্ষ্য নির্ধারণ করা সহজ। যদি তোমার একটা সিস্টেম থাকে, তাহলে এটা অর্জন করা কঠিন নয়। লক্ষ্য এবং সিস্টেমের মধ্যে পার্থক্য কি? আমার একটা লক্ষ্য আছে। আমি 10 কেজি ওজন কমাতে চাই। আমার একটা সিস্টেম আছে। আমি প্রতিদিন সকাল 7টায় 30 মিনিট হাঁটব এবং রাত 9টার আগে রাতের খাবার খাব। লক্ষ্য তোমাকে দিকনির্দেশনা দেবে, কিন্তু সিস্টেম তোমাকে প্রতিদিন সেই দিকে চালিত করবে। শীর্ষ ক্রীড়াবিদ, ব্যবসায়ী নেতা এবং শিল্পীদের সাফল্যের পেছনে এটাই রহস্য। তাদের এমন সিস্টেম আছে যা ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্ত সহজ এবং স্বয়ংক্রিয় করে তোলে। অভ্যাস যা সাফল্যকে স্বয়ংক্রিয় করে তোলে। যখন তুমি প্রতিদিন ছোট ছোট কাজ করো, যেমন সকালে বিছানা তৈরি করা, প্রতিদিন 20 মিনিট পড়া, খাবারের আগে পানি পান করা, এই ছোট ছোট অভ্যাসগুলো একত্রিত হয়ে একটি সিস্টেম তৈরি করে। কল্পনা করো, যদি তোমাকে প্রতিবার জিমে যেতে হলে নিজেকে বোঝাতে হয়, তাহলে তুমি ক্লান্ত হয়ে পড়বে। কিন্তু যদি এটা অভ্যাসে পরিণত হয়, তাহলে তুমি চিন্তা না করেই তা করবে। অভ্যাস অটোপাইলট সাফল্য, এবং এরকম একটি অভ্যাসকে বলা হয় পাথরের অভ্যাস। এটি এমন একটি অভ্যাস যা আপনার বাকি জীবনকে উন্নত করে। উদাহরণস্বরূপ, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আপনাকে পড়াশোনা, ব্যায়াম এবং পরিকল্পনা করার জন্য সময় দেবে। প্রতি রাতে 15 মিনিট পর্যালোচনা করার অভ্যাস আপনার দিনের অগ্রগতি স্পষ্টভাবে দেখাবে। প্রতিদিনের ব্যায়াম শক্তি, আত্মবিশ্বাস এবং ঘুম উন্নত করে। পরিবেশগত নকশা, একটি স্বয়ংসম্পূর্ণ পরিবেশ তৈরি করুন।
কল্পনা করুন আপনার জিম ব্যাগ প্রস্তুত, ফ্রিজে স্বাস্থ্যকর খাবার এবং আপনার মোবাইল ফোনে একটি সময়সীমা। আপনি সঠিক কাজ করার সম্ভাবনা 3 গুণ বাড়িয়ে দেন। আপনার পরিবেশ আপনার ইচ্ছাশক্তির চেয়ে বেশি শক্তিশালী। তাই এমন একটি পরিবেশ তৈরি করুন যা আপনার পক্ষে কাজ করে। আপনার মোবাইল ফোনটি একটি আলাদা ঘরে রাখুন। পড়াশোনার সময় স্বাস্থ্যকর জিনিসগুলি নাগালের মধ্যে রাখুন। সর্বদা টেবিলে একটি জলের বোতল রাখুন। দ্রুত, কার্যকর। আপনার মূল অভ্যাসটি বেছে নিন এবং বাস্তবায়ন করুন। এখন আজই আপনাকে একটি কাজ করতে হবে। আপনার জীবনে একটি মূল অভ্যাস চিহ্নিত করুন এবং পরবর্তী 7 দিনের জন্য এটি নির্ধারণ করুন। উদাহরণ, ঘুম থেকে ওঠার পর 5 মিনিট ধ্যান, রাত 10টার মধ্যে স্ক্রিন বন্ধ করে দেওয়া এবং প্রতিদিন 15 মিনিট হাঁটা। প্রতি রাতে একটি তালিকা তৈরি করুন 3টি ইতিবাচক জিনিস। 7 দিন ধরে কেবল সেই একটি অভ্যাসে লেগে থাকুন এবং এটি ভাঙতে দেবেন না। তারপর দেখুন এটি কিভাবে আপনার পুরো জীবনের জন্য একটি সিস্টেমে পরিণত হতে শুরু করে। মনে রাখবেন, লক্ষ্যগুলি কেবল স্বপ্ন তৈরি করে, কিন্তু সিস্টেমগুলি আপনাকে সেগুলিতে নিয়ে যায়। তাই এখন থেকে জিজ্ঞাসা করবেন না আমার লক্ষ্য কি, বরং জিজ্ঞাসা করুন আমার সিস্টেম কি। অধ্যায় 6, সময় এবং শক্তির সমীকরণ। দুজন মানুষ কল্পনা করুন। দুজনেরই দিনে একই 24 ঘন্টা সময় থাকে। একজন সারাদিন তাড়াহুড়ো করে দীর্ঘ করণীয় তালিকা নিয়ে, কিন্তু দিনের শেষে কিছুই অর্জন না করে প্রাণহীন বোধ করে। অন্যজন শান্ত মন দিয়ে দিন শুরু করে মাত্র কয়েকটি কাজ সম্পন্ন করে, কিন্তু শেষ স্পর্শ এমন যে তারা নিজেদের প্রশংসা করে, আজ আসল কাজ সম্পন্ন হয়েছে। পার্থক্য কোথায়? পার্থক্য কেবল সময়ের মধ্যে নয়, শক্তি ব্যবস্থাপনায়। প্রত্যেকেরই সমান সময় আছে, কিন্তু যে শক্তি বোঝে সে জয়ী হয়। সময় নয়, আপনার শক্তি নিয়ন্ত্রণ করুন। আমরা প্রায়শই সময় ব্যবস্থাপনার পিছনে ছুটি। করণীয় তালিকা তৈরি করুন, অ্যালার্ম সেট করুন এবং ক্যালেন্ডার পূরণ করুন। কিন্তু প্রশ্ন হল, আপনি যদি 2 ঘন্টার জন্য সময় নির্ধারণ করেন, কোনো কাজের জন্য সময় আছে, কিন্তু সেই সময় আপনার শক্তি কম থাকে, আপনি কি সত্যিই তা করতে পারবেন? সত্য কথা হল, আপনার মস্তিষ্ক সারা দিন একইভাবে কাজ করে না। আপনার চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং মনোযোগ সবকিছুরই একটি শক্তি চক্র রয়েছে। সার্কাডিয়ান রিদমকে শরীরের জৈবিক ঘড়ি হিসেবে ভাবুন। প্রতিটি মানুষের একটি সার্কাডিয়ান রিদম থাকে, যার অর্থ শরীরের প্রাকৃতিক শক্তির সময়সূচি। শরীর ধীরে ধীরে সকাল 5 থেকে 8টা পর্যন্ত সক্রিয় হয়ে ওঠে। সকাল 9 থেকে 12টা পর্যন্ত মন সবচেয়ে তীক্ষ্ণ এবং সবচেয়ে বেশি মনোযোগী হয়। বিকেল 1টা থেকে 3টা পর্যন্ত শক্তি কমে যায়, যার ফলে ঘুম আসে। সন্ধ্যা 4 থেকে 6টা পর্যন্ত শারীরিক শক্তি আবার বৃদ্ধি পায়। সন্ধ্যা 8টা পরে শরীর বিশ্রামের দাবি করে। এর অর্থ হল আপনার সবচেয়ে কঠিন এবং মানসিক কাজ 9টা থেকে 12টা পর্যন্ত করা উচিত। সোশ্যাল মিডিয়া, ইমেল অথবা অন্যান্য হালকা কাজ বিকেলের জন্য রেখে দেওয়া উচিত। কখনো নিজেকে দিনের শেষে তাকিয়ে থাকতে, খাওয়া অথবা স্ক্রোলিং করতে দেখেছেন? এটা সিদ্ধান্তের ক্লান্তি। যখন আপনি সারা দিনে এত ছোট ছোট সিদ্ধান্ত নেন, কি পড়বেন, কার সাথে কথা বলবেন, কি খাবেন, কার কাছে উত্তর দেবেন, তখন আপনার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত মন তখন সহজ পথ বেছে নেয়, স্ক্রোলিং, টালবাহানা এবং ভুলে যাওয়া। এটি এড়াতে উপায় হল সকালের রুটিন সেট করা, যেমন কি পড়বেন এবং কি খাবেন। বিকেলে বিরতি নিন। আপনার মনকে পুনরায় সেট করতে দিনের শেষে অপ্রয়োজনীয় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। কি দেখবেন এবং কি পড়বেন তার জন্য একটি পূর্বনির্ধারিত পরিকল্পনা করুন। একটি দ্রুত, কার্যকর বিক্ষেপ বিরোধী আচার তৈরি করুন। এখন আসল গেম প্ল্যান আসে, কিভাবে বিক্ষেপকে পরাস্ত করবেন। আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিক্ষেপ এড়ানো। প্রতিটি বিজ্ঞপ্তি, প্রতিটি কল, প্রতিটি রিল আপনার একাগ্রতাকে গ্রাস করে। অতএব একটি বিক্ষেপ বিরোধী আচার থাকা অপরিহার্য। এখানে একটি অত্যন্ত কার্যকর রুটিন রয়েছে। কাজের 30 সেকেন্ড আগে একটি ডিজিটাল ক্লিন জোন তৈরি করুন। মোবাইল এয়ারপ্লেন মোড।
সকল বিজ্ঞপ্তি বন্ধ করো, নিউজ ফিড ইরাডিকেটরের মতো ব্রাউজারে ডিস্ট্রাকশন ব্লকার চালু করো। 1 মিনিটের জন্য তোমার মনকে প্রস্তুত করো। 3টি গভীর শ্বাস নাও। নিজেকে বলো যে পরবর্তী 30 মিনিটের জন্য তুমি শুধু এই কাজ করবে আর কিছুই না। 25 থেকে 30 মিনিটের 3টি টাইম ব্লক সেট করো। একটি অ্যালার্ম বা পোমোডোরো টাইমার সেট করো। একটি কাজে মনোযোগ দাও। 4টি ছোট বিরতি, প্রতি 30 থেকে 45 মিনিট পর 5 মিনিটের বিরতি নাও। চলো, কিছু জল পান করো, চোখ বন্ধ করো। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যখন তুমি তোমার শক্তির স্তর শনাক্ত করো, বিক্ষেপ দূর করো এবং সিদ্ধান্তের ক্লান্তি সীমিত করো, তখন তুমি কম সময়ে আরও গভীর কাজ করতে পারো। তুমি ক্লান্ত হও না, তুমি জ্বলে উঠো না, তুমি জ্বলে উঠো। এখন প্রশ্ন হল, তুমি প্রতিদিন কত ঘন্টা, মিনিট নয়, মনোযোগী? কারণ পার্থক্য শুরু হয় এখন থেকে। শুধু সময় পরিচালনা করো না, তোমার শক্তির দায়িত্ব নাও। ইমোশনাল কুংফু অধ্যায় থেকে। একবার একটি ছেলে প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠে দৌড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথম দিন সবকিছু ঠিকঠাক ছিল। দ্বিতীয় দিনও সে ঘুম থেকে উঠল, কিন্তু তৃতীয় দিন অ্যালার্ম বাজতেই তার মন বলল, আজ আমার খুব ক্লান্ত লাগছে। কাল থেকে আমি অবশ্যই আরও একটু ঘুমাবো, আর এখানেই সব শেষ। এখন প্রশ্ন জাগে, এই ছেলেটি কি অশান্ত ছিল? তার কি ইচ্ছাশক্তির অভাব ছিল? না, বাস্তবে এটি আবেগের ব্যাপার ছিল। তার ইচ্ছা ছিল, উদ্দেশ্য ছিল, কিন্তু একটি সাময়িক অনুভূতি, ক্লান্তি, অলসতা, মেজাজ তাকে কাবু করে ফেলে। একে বলা হয় আবেগগত হাইজ্যাকিং। যখন তোমার আবেগ তোমার চিন্তাভাবনাকে দখল করে নেয়। আর এই কারণেই আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে বড় শত্রু হল আবেগের অব্যবস্থাপনা। কিন্তু ভালো খবর হল এর একটি প্রতিকার আছে, এবং সেই প্রতিকার হল আবেগগত কুংফু। তুমি সম্ভবত লক্ষ্য করেছ যে সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত মানুষরাও সবসময় খুশি থাকে না। তারাও রাগ, ভয় এবং ক্লান্তি অনুভব করে। কিন্তু তারা একটা জিনিস জানে, আবেগ ক্ষণস্থায়ী। 5 থেকে 10 মিনিট ধরে যদি তুমি এগুলো সহ্য করো, তাহলে এগুলো কেটে যাবে। এটাই হল আবেগগত কুংফুর প্রথম নীতি। আবেগ বাস্তব নয়, এগুলো একটা ঢেউ। ঠিক যেমন সমুদ্রে ঢেউ আসে আর যায়, তেমনি রাগ, ভয়, অলসতা, ক্ষুধা এবং দুঃখ সবই মনের মধ্যে আসে আর যায়। পার্থক্য হল তুমি সেই ঢেউয়ের উপর চড়ো নাকি ডুবে যাও। এখন এই অধ্যায়ের সুপার টেকনিকটি জেনে নাও। সুফ দি আর্জ। যখনই কোনো তাগিদ জাগে, ফোন তোলার, চকলেট খাওয়ার অথবা কারো সাথে অভদ্রভাবে কথা বলার, তখনই প্রতিক্রিয়া দেখাবে না। থামো, পর্যবেক্ষণ করো, বুঝো এবং চিন্তা করো। কিভাবে? অপেক্ষা করো। এখন না। থামো। নাম দাও। এটা রাগ, এটা একঘেয়েমি। অনুভব করো। তোমার শরীর স্ক্যান করো। হৃদস্পন্দন, শ্বাস, পেশির টান। প্রশ্ন করো, এই অনুভূতি কি স্থায়ী? আমি কি এর দাস? সমাধান করো, আমি এখনো সাড়া দেব না। আমি 10 মিনিটের মধ্যে পরীক্ষা করে দেখব। 99% ক্ষেত্রে তাগিদ নিজে থেকেই কমে যাবে। প্রতিদিন এই কৌশলটি অনুশীলন করুন এবং আপনার মন আপনার আবেগের উপর কর্তৃত্ব করবে। এখন আসল অনুশীলনের সময়। শুধু পড়বেন না। প্রতিবার যখনই আপনি আবেগগতভাবে প্রতিক্রিয়া দেখান, যেমন চিৎকার করা, কাজ শেষ না করা অথবা আবেগপ্রবণভাবে খাওয়া, সেই মুহূর্তটি লিখে রাখুন। কি ঘটেছিল? উদাহরণস্বরূপ, আপনার বস আপনাকে তিরস্কার করেছিলেন। আপনি কি অনুভব করেছিলেন? উদাহরণস্বরূপ, রাগ, ভয়, লজ্জা। আপনি কি করেছিলেন? উদাহরণস্বরূপ, আপনি চুপ করেছিলেন, আপনি কাজটি স্থগিত করেছিলেন। এর চেয়ে ভালো বিকল্প আর কি হতে পারত? উদাহরণ, গভীর শ্বাস, 10 মিনিটের হাঁটা। যখন আবেগ আপনাকে আচ্ছন্ন করে, তখন নিজেকে এই কথাটি বলতে ভুলবেন না, এই আবেগ স্থায়ী নয়। এটি কেবল একটি তরঙ্গ এবং আমি এতে চড়তে পারি। আমি আমার চিন্তাভাবনা এবং কর্মের মালিক, আমার আবেগ নয়। আমি কয়েক মিনিটের জন্য থেমে যাব, তারপর সঠিক সিদ্ধান্ত নেব। আপনি এটি একটি কাগজে লিখে আপনার পড়ার ডেস্ক বা ফোনের স্ক্রিনে রাখতে পারেন। আসল শক্তি কি?
আবেগগত কুংফু কেবল আপনাকে শান্ত করে না, এটি আপনাকে অপ্রতিরোধ্য করে তোলে। যখন তুমি তোমার আবেগ চিনতে এবং পরিচালনা করতে শিখো, তখন তুমি যেকোনো পরিস্থিতিতে মনোযোগ দিতে পারো। যেকোনো অসুবিধার মধ্যেও তুমি শান্ত থাকতে পারো এবং যেকোনো বড় সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারো। মনে রেখো, তোমার আবেগ তোমার শত্রু নয়। কিন্তু যদি তুমি সেগুলো বুঝতে না পারো, তাহলে সেগুলো তোমার সাফল্যের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আবেগপূর্ণ কুংফু শিখো এবং তোমার ইচ্ছাশক্তিকে একটি সুপার পাওয়ারে পরিণত করো। অষ্টম অধ্যায়, যখন তুমি পড়ে যাও, দ্রুত উঠো। কল্পনা করো যে তুমি খুব ভোরে ঘুম থেকে উঠে 10 দিন ধরে মনোযোগ সহকারে পড়াশোনা করছ। তুমি জিমে গিয়েছিলে এবং গর্বিত বোধ করেছিলে। কিন্তু তারপর একদিন তুমি দেরিতে ঘুম থেকে উঠেছিলে। তুমি যাওনি। তুমি তোমার পড়াশোনা স্থগিত করে দিয়েছিলে। তারপর তোমার মনে হল, এখন সবকিছু নষ্ট হয়ে গেছে। আমি কখনই ধারাবাহিক থাকতে পারব না। হয়তো আমি এর জন্য তৈরি নই। আর এই চিন্তাই সত্যিকারের পরাজয়ের দিকে নিয়ে যায়। সত্য কি? কেউই নিখুঁত নয়। কেউ প্রতিদিন শাসন মেনে চলে না। একমাত্র পার্থক্য হল কিছু মানুষ পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়ায়, আবার কেউ কেউ পড়ে যাওয়ার পরে নিজেকে পতিত হিসেবে মেনে নেয়। আমরা ছোটবেলা থেকেই শিখছি, যদি তুমি ভুল করো তাহলে লজ্জিত বোধ করো। কিন্তু অপরাধবোধ শৃঙ্খলার শত্রু নয়। অপরাধবোধ এমন একটি জলাবদ্ধতা যেখানে একজন ব্যক্তি আটকে যান। আসলে যা প্রয়োজন তা হল আত্মসহানুভূতি, অর্থাৎ নিজের প্রতি সহানুভূতি এবং বোঝাপড়া। হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু এর অর্থ এই নয় যে আমি দুর্বল। এর অর্থ হল আমার সিস্টেম উন্নত করা দরকার। ভুলের জন্য লজ্জিত হবেন না, সেগুলো বিশ্লেষণ করুন। আমি কেন ভুল করেছিলাম? তখন আমার পরিবেশ কেমন ছিল? আমার মন আমাকে কি বলছিল? পরের বার আমি কি করতে পারি? এই চিন্তাভাবনাই তোমাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার আসল জ্বালানি। যদি তাহলে পুনরুদ্ধার কৌশল, পড়ে যাওয়ার আগে একটি পরিকল্পনা তৈরি করুন। হ্যাঁ, পড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু পরে কি করবেন তা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত। একে বলা হয় যদি তাহলে পরিকল্পনা। উদাহরণস্বরূপ, যদি আমি সকালে উঠতে না পারি, তাহলে আমি অবশ্যই সন্ধ্যায় 20 মিনিট হাঁটব। যদি আমি একদিন পড়াশোনা করতে না পারি, তাহলে অবশ্যই রাতে 10 মিনিট পর্যালোচনা করব। যদি আমি জাঙ্ক ফুড খাই, তাহলে দ্বিগুণ পানি পান করব এবং পরের দিন হালকা খাবার খাব। এই কৌশলটি আপনাকে 0 অথবা -100 মানসিকতা থেকে বের করে আনবে। তুমি শিখবে যে নতুন করে শুরু না করা পর্যন্ত কিছুই সম্পূর্ণ শেষ হয় না। অনেকেই বলে, আমার 21 দিনের ধারাবাহিকতা ভেঙে গেছে, এখন সব বৃথা। তা নয়। ধারাবাহিকতা ভাঙলেও তোমার পরিশ্রম মুছে যায় না। যদি তুমি 10 দিন হাঁটো এবং 11 তারিখে পিছলে যাও, তবুও তুমি এমন একজন যে আবার সঠিক পথে ফিরে আসতে পারো। সঠিক পথে থাকা গুরুত্বপূর্ণ, কিন্তু বিরতির ভয় পেও না। নিজেকে মনে করিয়ে দাও, ধারাবাহিকতা পূর্ণতা নয়, এটা পুনরুদ্ধার। ভাঙা ধারাবাহিকতার পর প্রথম দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিন উঠে পড়ো, একটু করো এবং সঠিক পথে ফিরে আসো। এখন তোমার একটি দৃঢ় পুনরুদ্ধার পরিকল্পনা প্রয়োজন, যাতে তুমি পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে পারো এবং দ্রুত পুনরুদ্ধার করতে পারো। নিচে ধাপে ধাপে পুনরুদ্ধারের কাঠামো দেওয়া হল। প্রথম ধাপ, তোমার ভুলের নাম দাও। আজ আমি দেরি করেছিলাম, পরিকল্পনা অনুসরণ করিনি, অলস ছিলাম। দ্বিতীয় ধাপ, এক লাইনে কারণটি লিখো। আজ আমার মেজাজ খারাপ ছিল। আমি দেরিতে ঘুমাতে গিয়েছিলাম। আমি আমার ফোনটি অনেক ব্যবহার করেছি। তৃতীয় ধাপ, যদি তাহলে পরিকল্পনা লিখো। যদি পরিস্থিতি আবারও ঘটে, তাহলে আমি 20 ঘন্টা কাজ করতাম। চতুর্থ ধাপ, আত্মকথা স্ক্রিপ্ট। আমি পড়ে গেছি, কিন্তু আমার কাজ শেষ হয়নি। এটা কেবল একটি বিরতি ছিল। আমি ফিরে এসেছি এবং আমি আগের চেয়ে আরও ভালো করব। পঞ্চম ধাপ, একটি ছোট জয় করুন। যে কোনো 5 অক্টোবর মিনিটের কাজ করুন। যেমন 10টি পুশ আপ, 1 পৃষ্ঠা পড়া, 10 মিনিট হাঁটা, যাতে আপনার মস্তিষ্ক বুঝতে পারে, এখন আমি আবার সঠিক পথে ফিরে এসেছি। প্রকৃত যোদ্ধা কে?
যিনি কখনো পড়েন না তিনি নন, বরং যিনি প্রতিবার পড়ে গেলে দ্রুত উঠে পড়েন। আপনিও একজন। এখন থেকে যখনই আপনি শৃঙ্খলা থেকে বিচ্যুত হন, মনে রাখবেন, লজ্জিত হবেন না। পদক্ষেপ নিন। অপরাধবোধে নতি স্বীকার করবেন না। পরিকল্পনা করুন। স্খলন মানবিক, কিন্তু ফিরে আসা আপনার শক্তি। তাই বন্ধুরা, আত্মশৃঙ্খলা ম্যানুয়াল কেবল একটি বই দেয় না। এটি আমাদের জীবনযাপন করতে শেখায়। এটি আমাদের বলে যে শৃঙ্খলা একটি শাস্তি নয়, বরং আমাদের প্রকৃত স্বাধীনতা। যখন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, যখন তুমি আবেগ, অভ্যাস এবং বাইরের জগৎকে তোমার চেয়ে বড় হতে দিও না, তখনই তুমি সত্যিকার অর্থে শক্তিশালী হয়ে উঠো। পিটার হোলিন্সের এই বই থেকে আমরা শিখেছি কিভাবে আমাদের মানসিকতাকে তীক্ষ্ণ করতে হয়। ছোট ছোট কাজ কিভাবে মহান সাফল্যের ভিত্তি স্থাপন করে। আর যখন তুমি পড়ে যাও, লজ্জায় নয়, বুদ্ধিমানের সাথে উঠে পড়ো। এখন প্রশ্ন হল, তুমি কি তোমার জীবনের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে এখনই 7 দিনের আত্মনিয়ন্ত্রণ স্প্রিন্ট পরিকল্পনা তৈরি করো। তোমার রুটিন পুনরায় প্রোগ্রাম করো। নিজের কাছে একটা প্রতিশ্রুতি দাও, আমি থামব না, আমি হাল ছাড়ব না, এবং আমি প্রতিদিন নিজেকে উন্নত করব। যদি এই ভিডিওটি তোমাকে স্পর্শ করে, তাহলে লাইক করো, শেয়ার করো, এবং অডিওবুক আর্ট চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এটা তো শুরু মাত্র। আমরা তোমাকে আরও জীবন বদলে দেওয়া জ্ঞানের ভাণ্ডার এনে দেব। শৃঙ্খলাই ভাগ্য তৈরি করে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও। তাই এখনই শুরু করো, 7 দিনের আত্মনিয়ন্ত্রণ স্প্রিন্ট পরিকল্পনা তৈরি করো। তোমার রুটিন পুনরায় প্রোগ্রাম করো। নিজের কাছে একটা প্রতিশ্রুতি দাও, আমি থামব না, আমি হাল ছাড়ব না, এবং আমি প্রতিদিন নিজেকে উন্নত করব। যদি এই ভিডিওটি তোমার সাথে অনুরণিত হয়, তাহলে দয়া করে লাইক করো, শেয়ার করো এবং অডিওবুক আর্ট চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এটা তো শুরু মাত্র। আমরা তোমাদের জন্য আরও জীবন বদলে দেওয়ার মতো জ্ঞানের ভাণ্ডার নিয়ে আসব। শৃঙ্খলাই ভাগ্য তৈরি করে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। তাই এখনই শুরু করুন, 7 দিনের আত্মনিয়ন্ত্রণ স্প্রিন্ট পরিকল্পনা তৈরি করুন। তোমার রুটিন পুনরায় প্রোগ্রাম করুন। নিজের কাছে প্রতিশ্রুতি দাও, আমি থামব না, আমি হাল ছাড়ব না, এবং আমি প্রতিদিন নিজেকে উন্নত করব। যদি এই ভিডিওটি তোমার মনে অনুরণিত হয়, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন, এবং অডিওবুক আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি কেবল শুরু। আমরা তোমাদের জন্য আরও জীবন বদলে দেওয়ার মতো জ্ঞানের ভাণ্ডার নিয়ে আসব। শৃঙ্খলাই ভাগ্য তৈরি করে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। আর আমি প্রতিদিন নিজেকে উন্নত করব। যদি এই ভিডিওটি আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন, এবং অডিওবুক আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি কেবল শুরু। আমরা আপনাকে আরও জীবন পরিবর্তনকারী জ্ঞানের ভাণ্ডার নিয়ে আসব। শৃঙ্খলাই ভাগ্য তৈরি করে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। আর আমি প্রতিদিন নিজেকে উন্নত করব। যদি এই ভিডিওটি আপনার মনে দাগ কেটে থাকে, তাহলে দয়া করে লাইক করুন, শেয়ার করুন, এবং অডিওবুক আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি কেবল শুরু। আমরা আপনাকে আরও জীবন পরিবর্তনকারী জ্ঞানের ভাণ্ডার নিয়ে আসব। শৃঙ্খলাই ভাগ্য তৈরি করে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান।